আর কয়েক ঘন্টা পর স্পেনের বিপক্ষে ফাইনালে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার একাদশটা কী হওয়া উচিত, কেমন হতে পারে? অথবা আরেকভাবে জিজ্ঞাসা করা যায়, 2022 বিশ্বকাপের ফাইনালে আনহেল দি মারিয়াকে নিয়ে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ যেই চালটা দিয়েছিলেন, এবারও কি আমরা তেমন কিছু দেখতে পারি? কি মনে হচ্ছে? চলুন আমরা সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। আর্জেন্টিন মিডিয়াগুলো কি বলছে সেটা আগে একটু জেনে নিই। এখন পর্যন্ত আর্জেন্টিনার প্লেইং 11 কি হতে পারে এটা নিয়ে আর্জেন্টিন মিডিয়া ইংল্যান্ড ম্যাচের আগে আমরা যেটা দেখেছি, এবারও ফাইনালের আগেও আর্জেন্টিন মিডিয়া কোনো স্পেসিফিক কিছু জানাতে পারছে না যে 11টা এরকম হতে পারে, এই চেঞ্জগুলো আসতে পারে, এরকম স্পেসিফিক জানা যাচ্ছে না। এক এক মিডিয়ায় এক এক ধরনের তথ্য আসছে। মুন্দো আলবিসেলেস্তে তারা আর্জেন্টাইন যে বিখ্যাত সাংবাদিক যাকে আর্জেন্টাইন ন্যাশনাল টিমের নিউজের ক্ষেত্রে খুব বেশি ভরসা করা হয়, গাস্তন এদুল, তাকে কোট করে জানিয়েছে যে দুটি পরিবর্তন আসতে পারে। একটি হচ্ছেন, যদিও এর মধ্যে একটা বাস শিওর না, একটা হচ্ছে রাইট ব্যাকে মলিনা নাকি মন্তিয়াল, আর আরেকটা হতে পারে যে ইংল্যান্ড ম্যাচে সিমিওনে খেলেছিলেন, তার জায়গায় হয়তো আবার রদ্রিগো দে পল আসতে পারেন, বাট এখনও কনফার্ম না। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে লিওনেল স্কালোনি গতকাল অনুশীলনে 3টি প্র্যাকটিস বিপ, যেটাকে বলে যে বিপ 13টি বিপ দিয়েছিলেন। 13টি বিপের মধ্যে যে এখানে যেই 10 জন ইংল্যান্ড ম্যাচের গোলকিপার বাদে যেই 10 জন, আমরা এটাকে ইংল্যান্ড ম্যাচের 11টা এখানে রেখেছি আপাতত। ইংল্যান্ড ম্যাচে যে 10 জন, তাদের পাশাপাশি আরও 3 জনকে বিপ দেওয়া হয়েছে। সেই 3 জন কারা? একজন হচ্ছেন গনসালো মন্তিয়াল, রাইট ব্যাক, আরেকজন হচ্ছেন রদ্রিগো দে পল, আরেকজন হচ্ছেন জিওভানি লো চেলসো। দিয়ারিও ওলে, আর্জেন্টিন মিডিয়া, তারাও এখন পর্যন্ত কনফার্ম কিছু জানাতে পারছে না। তারা বলছে যে সিমিওনে, দে পল, নিকো গনজালেস এদের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন, ওদিকে পারেদেস বা লো চেলসোর মধ্যে যে কোনো একজন খেলতে পারেন। ওই জায়গাটা কেউ এখনও কনফার্ম করতে পারছে না। তো আমরা এই যে ইনফরমেশন, সেগুলোর থেকে আমরা একটা অনুমান যদি করি যে আর্জেন্টিনা 11 কী হতে পারে, সেটা আসলে অনুমান করাটা হয়তো ভুল হবে। তাহলে আমরা দেখি যে আর্জেন্টিনা 11 কেমন হওয়া উচিত, বা স্পেন যেভাবে খেলে সেটার হিসেব করলে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে বা হওয়া উচিত। আচ্ছা, আপাতত আমরা যদি শুধু যে আর্জেন্টিনার মিডিয়া যেটা বলছে সেটা যদি দেখি, এটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে যে 11টা ছিল আর্জেন্টিনার স্টার্টিং 11, সেটা সেই জায়গায় বলছে যে একটা চেঞ্জ আসতে পারে, মলিনার জায়গায় হয়তো মন্তিয়াল আসতে পারেন। আমরা যে দেখেছি যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা সেকেন্ড হাফের শুরুতে যে গোলটা খেয়েছে, সেই জায়গায় মলিনা তার যাকে মার্ক করার কথা ছিল, অর্থাৎ গর্ডন, তাকে ঠিকমতো মার্ক করতে পারেননি। মলিনার পেছন দিয়ে সেই ব্লাইন্ড সাইড দিয়ে সেই গর্ডন গোলটা করেছিলেন। পরে মলিনার পরিবর্তে মন্তিয়ালকে নামিয়েছিলেন। আমরা যেটা বারবার বলে এসেছি, মলিনা এবং মন্তিয়ালের মধ্যে আসলে পার্থক্যটা 19-20। তো এই জায়গায় হয়তো একটা চেঞ্জ আসতেও পারে, নাও আসতে পারে, এখনও কনফার্ম না। আরেকটা পরিবর্তনের কথা মিডিয়া যেটা বলছে সেটা হচ্ছে জিলিয়ানো সিমিওনে, সেই জায়গায় হয়তো আবার রদ্রিগো দে পলকে দেখা যেতে পারে। এবং এটার পেছনে আপনি হয়তো একটা যুক্তি খুঁজে নিতে পারেন, যেহেতু স্পেন বল পজিশনে রেখে খেলবে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো স্কালোনি আবার যে আগের অন্য ম্যাচগুলোতে যেরকম যে মিডফিল্ডটাকে খুব যেটাকে আমরা বলি যে খুব ন্যারো করে মিডফিল্ডে একজন প্লেয়ারের সঙ্গে আর্জেন্টিনার প্লেয়াররা একজন আরেকজন খুব কাছাকাছি থেকে খেলানোর চেষ্টা, সেখান থেকে হয়তো যে এভাবে আবার যে পারেদেস, ম্যাকঅ্যালিস্টার, দে পল এবং এনসো, এই 4 জনকে নিয়ে মিডফিল্ড সাজাতে পারেন। এইটা একটা ধারণা। কিন্তু এখন যদি আমরা একটু চিন্তা করি যে এটা কেন হতে পারে, বা স্পেনের যেভাবে খেলে সেটা হিসাব করে আর্জেন্টিনার 11টা আসলে কেমন হওয়া উচিত, 1, 2, স্কালোনি কি আবার আনহেল দি মারিয়াকে নিয়ে 2022 বিশ্বকাপে যে ফাইনালে যে চালটা দিয়েছিলেন, যেটা আলটিমেটলি ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটা এগিয়ে দিয়েছিল, দি মারিয়া 60-70 মিনিটস পর্যন্ত খেলেছিলেন, সে সময় পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়েছিল। তো ওই রকম কোনো চাল কি আবার স্কালোনি আজকে দেবেন কিনা, আমরা যদি সেটা একটু যাই। আপাতত আমরা দি মারিয়ার বিষয়টাতে পরে আসছি, মানে দি মারিয়ার মতো কে হতে পারেন সেটাতে পরে আসছি। আপাতত আমরা যদি দেখি যে এই জায়গায় আর কি পরিবর্তন হতে পারে। আচ্ছা, আপাতত আমরা স্পেনের ফরমেশনটাও সাজিয়ে যদি একটু চিন্তা করতে যাই, আর্জেন্টিনা যে 11টা হতে পারে বা রিউমার যে 11-এর কথা শোনা যাচ্ছে মিডিয়াতে, সেটা যদি আমরা একটু চিন্তা করি, স্পেন মূলত আমরা জানি যে 4-3-3 ফরমেশনে খেলে, বাট 4-3-3 ফরমেশনটাই অনেকটা এরকম, যেহেতু তাদের স্ট্রাইকার ওয়ারসাবাল নিচে নেমে আসেন এবং 2 ওয়াইড মিড উইঙ্গার ইয়ামাল এবং বায়েনা, বা যদি নিকো উইলিয়ামস খেলেন আজকে, নিকো উইলিয়ামস, তারা হয়তো একেবারে টাচ লাইন হক করে থাকবেন। সেক্ষেত্রে এটা অনেকটা 4-1-2-1-2 ধরনের ফরমেশনে যেতে পারে। বাট এক্ষেত্রে আমরা যদি আর্জেন্টিনার মিডিয়াতে যে 11-এর কথা রিউমার বলে শোনা যাচ্ছে, এখনও যেহেতু কনফার্ম করা হয়নি,
কোথাও কেউ কিছু আসলে কনফার্ম করতে পারছে না, সেই জায়গায় যদি আমরা আপাতত যেটা শোনা যাচ্ছে সেটা দিয়ে যদি দেখি যে কেমন হতে পারে, যে দেপল, এনসো, পারাদেস এবং ম্যাকলিস্টার এই চারজনের মিডফিল্ড যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে যেটা হতে পারে, আমরা স্পেনের ক্ষেত্রে আমরা এর আগে পর্তুগাল এবং অস্ট্রিয়া বা এই ধরনের ম্যাচগুলোতে স্পেনের ক্ষেত্রে যেটা দেখেছি, স্পেন মূলত যদি অপোনেন্ট মিডফিল্ডটাকে ন্যারো করে ফেলে সেক্ষেত্রে তারা যেটা করে দুই ওয়াইড মিডফিল্ডার, অর্থাৎ এখানে পেদ্রি হোক বা ফাবিয়ান রুইস হোক, এদিকে দানি অলমো, এদেরকে অপোনেন্টের প্রেসিং জোনের একেবারে বাইরে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা যদি এখানে ন্যারো করার চেষ্টা করে, এদিকে যদি মেসি বা আলভারেজ যদি যোগ হন, সেক্ষেত্রে যেটা হবে যে এখানে স্পেন হয়তো এই দুইজনকে আবার আর্জেন্টিনার প্রেসিং জোনটার বাইরে নিয়ে গিয়ে হয়তো আর্জেন্টিনাকে নালিফাই করা, আর্জেন্টিনার প্রেসটাকে নালিফাই করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে যদি 4-4-2 ফরমেশনে জানো, সেক্ষেত্রে আবার আপনি যদি এখানে প্রেস করতে গিয়ে যদি তাগলিয়াফিকোকে উঠিয়ে ফেলেন, বা এদিকে মন্তিয়াল যদি উঠে যান, বা মলিনা যদি খেলেন, মলিনা যদি উঠে যান, সেক্ষেত্রে যেটা হবে যে বায়না বা ইয়ামাল ডেফিনেটলি তাদেরকে ফ্রি রাখতে আর্জেন্টিনা চাইবে না। সো এটা করতে গেলে যেটা হবে যে আর্জেন্টিনা মিডফিল্ডে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা হয়তো পাবে না, যে এইভাবে করতে গেলে যদি আর্জেন্টিনা স্পেন যদি ফাবিয়ান রুইস এবং দানি অলমোকে যদি দুই পাশে সরিয়ে দেয়, প্রেসিং জোনের বাইরে নিয়ে যায়, সেক্ষেত্রে আর্জেন্টিনা দুই উইংয়ে আবার উইক হয়ে পড়বে। এবং আমরা জানি যে আর্জেন্টিনা ডিফেন্সের ক্ষেত্রে দুই উইং দিয়েই সবচেয়ে বেশি গোল খাচ্ছে, স্পেশালি লেফট উইং দিয়ে। তো ওই জায়গাটাতে হয়তো যদিও আর্জেন্টিনা মিডিয়া বলছে যে হয়তো দেপল যদি আসেন বা এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এই ধরনের 11 দেখার সম্ভাবনাটা কম, যেহেতু স্পেন পজিশন ডমিনেট করে খেলবে এবং স্পেনের রোটেশন বলুন বা মিডফিল্ডে বল পজিশন বলুন, সার্কুলেশন বলুন, সেই জায়গাটা অনেক বেশি দক্ষ। আর্জেন্টিনা এখন পর্যন্ত যে অপোনেন্টগুলো পেয়েছে তার চেয়ে বেশি দক্ষ। সেই জায়গায় হয়তো এই জিনিসটা করার ক্ষেত্রে স্কালোনি হয়তো দুইবার ভাববেন। এখন আসি দ্বিতীয় যে কোশ্চেনটা, যে এবার আনহেল দি মারিয়ার মতো পরিবর্তন কোনটা হতে পারে, সেটা কে হতে পারেন, এবং সেক্ষেত্রে আর্জেন্টিনার একাদশ বা কৌশল কীরকম হতে পারে। এবং আর্জেন্টিনা, তার আগে আমরা একটু স্পেনের খেলার স্টাইলটা যদি একটু জেনে নিই। আমরা যেটা বলছিলাম যে স্পেনের মিডফিল্ডে তারা একটা এই ধরনের একটা চতুর্ভুজ বলতে পারেন, একটা চতুর্ভুজ তৈরি করে। প্লাস আরেকটা যেটা সবসময় খেয়াল হয়তো আপনার চোখে পড়েছে অলরেডি, যে স্পেন কিন্তু, আমরা সাধারণত অপোনেন্ট অন্য দলগুলোর ক্ষেত্রে বলি যে তারা দুই উইঙ্গারকে টাচ লাইনে রাখে। স্পেন যেটা করে, উইঙ্গারের পাশাপাশি ওই সাইডে উইং ব্যাক যিনি, দুইজনকেই টাচ লাইনের পাশাপাশি টাচ লাইনের দিকে রাখে। অর্থাৎ তারা এখানে দুইজনকে দিয়ে একটা দুই ওয়াইড সাইডেই পাশেই, মাঠের দুই পাশেই টাচ লাইনের দিকে দুইজন করে প্লেয়ার রেখে একটা ওভারলোড ক্রিয়েট করার চেষ্টা করে। তাতে যেটা হয়, অপোনেন্ট যাতে দুই দিকে স্ট্রেচ হয়ে যায়, তাতে তার মিডফিল্ডের যে চারজন, যে চতুর্ভুজ, তারা হচ্ছে খেলার জায়গাটা বেশি পান, তারা হচ্ছে অপোনেন্টকে যেটা আমরা বলতে পারি নাচিয়ে ছাড়তে পারেন। হ্যাঁ, তো সেটা কাউন্টার করতে গেলে যদি আর্জেন্টিনা কী করা উচিত, সেদিকে যদি যাই, স্কালোনি কী করতে পারেন, বা ওই যে দি মারিয়ার মতো পরিবর্তন কী হতে পারে, সেই জায়গায় কী হতে পারে আমরা যদি একটু দেখি। যেহেতু এখানে ওয়ারসাবাল অনেক বেশি মুভ করেন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পারাদেসকে এখানে রাখা হবে, যাতে ওয়ারসাবালের মুভমেন্টের সঙ্গে ওয়ারসাবালের মুভমেন্টটা পারাদেস যেন ট্র্যাক করতে পারেন। সে জায়গায় আমরা ধরে নিতে পারি যে জায়গায় পারাদেস খেলবেন। রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় চেঞ্জ আসার কোনো রিজন নাই। আর্জেন্টিনার এখন পর্যন্ত বেস্ট যদি প্লেয়ার ধরেন আপনি, মেসির বাইরে সম্ভবত সবচেয়ে এগিয়ে রাখতে হবে লিসান্দ্রো মার্টিনেজ আর রোমেরোর যেই সেন্টার ব্যাক পার্টনারশিপ, সেটাকেই। তো এই জায়গায় চেঞ্জ আসার কোনো চান্স নাই। এখন মন্তিয়াল না মলিনা, আমরা এটা নিয়ে অলরেডি কথা বলেছি যে মন্তিয়াল না মলিনা কে হবেন সেটা নিয়ে আমরা আসলে ধারণা নেই, বা সিমিওনে হতে পারেন বা অন্য কেউ। এখন যদি এখানে পারাদেস থাকেন, এখানে তাগলিয়াফিকো থাকবেন অবভিয়াসলি, যেহেতু নিকো উইলিয়ামসের থ্রেটটা নিকো উইলিয়ামস বলছি, লামিনী ইয়ামালের থ্রেটটা ওইদিকে থাকছে, সেক্ষেত্রে একজন প্লেয়ারকে ওইদিকে আপনার রাখতে হবে, যাতে লামিনী ইয়ামালের মুভমেন্টের সাথে, বা লামিনী ইয়ামাল যদি টাচ লাইনে থাকেন সেক্ষেত্রে তাকে কাউন্টার করতে পারেন বা তাকে ট্র্যাক করতে পারেন, সেজন্য একজন প্লেয়ার লাগবে। এদিকে বায়নার সাথে একজন লাগবে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখন সেই প্লেয়ারটা কী হবেন, মন্তিয়াল, মলিনা, নাকি আমরা এখানে আবার জিউলিয়ানো সিমিওনেকেই দেখতে পারি। সিমিওনেকে রাখার সুবিধাটা হলো, আপনি যখন অনেকটা এটা আপনি বলতে পারেন 5 ম্যান বা পারাদেসকে নিয়ে, পারাদেসের দুই সেন্টার ব্যাকের মাঝখানে হয়তো থাকবেন, সেক্ষেত্রে এখানে তিনজনের একটা ডিফেন্সিভ কাভার থাকছে। সেক্ষেত্রে আপনি দুই উইং ব্যাক খেললে জিউলিয়ানো সিমিওনে, যেহেতু সিমিওনের টাচ লাইন ধরে উপরে নিচে ওঠানামা করতে পারেন, সেক্ষেত্রে সিমিওনেকে রাখলে সিমিওনের পেস আছে, সিমিওনের পেস আছে, সিমিওনের ফিজিক্যালিটি আছে, সেক্ষেত্রে সিমিওনেকে এখানে রাখাটা হয়তো কাজে দিতে পারে, যে সিমিওনে তখন এদিকে যে প্লেয়ারটা থাকবেন তাকে ট্র্যাক করতে পারবেন, তার মুভমেন্টের সাথে তাল মেলাতে পারবেন। তো এই জিনিসটা হয়তো আমরা দেখতে পারি।
হয়তো স্ক্যালোনি এই জিনিসটা চিন্তা করতে পারেন। এদিকে মেসি থাকবেন, মেসির ব্যাপারে কোনো কোশ্চেন নেই, আলভারেজের ব্যাপারে কোনো কোশ্চেন নেই, আলভারেজ থাকবেনই। এনজো ফার্নান্দেস, ডেফিনেটলি এনজো ফার্নান্দেসকে আপনার লাগবে, ম্যাকঅ্যালিস্টারকেও লাগবে, যেহেতু আপনি আর্জেন্টিনা, আমরা একদিকে বলছি যে আর্জেন্টিনা এই পর্যন্ত যে অপোনেন্টগুলো পেয়েছে তারা কেউ স্পেনের মানেন না, স্পেনের মতো টেকনিক্যালি এত দক্ষ ছিল না, তারা স্পেনের মতো এত বল পজিশনে রেখে খেলা ট্রাই করেনি। একই জিনিস স্পেনের ক্ষেত্রেও সত্যি, তারা যদিও ফ্রান্সের বিপক্ষে খেলেছে, ফ্রান্স বল পজিশনে রেখেছে, কিন্তু ফ্রান্স বল নিয়ে কী করবে, মিডফিল্ড থেকে যে ক্রিয়েটিভিটি সেটা ফ্রান্সের ছিল না। পর্তুগালের বিপক্ষে খেলেছে, পর্তুগালের কোয়ালিটি বেশ ভালো, টেকনিক্যাল কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু পর্তুগালের মিডফিল্ড এবং অ্যাটাকের মধ্যে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই একটা ডিসকানেকশন দেখেছি। তো তারা সেই জিনিসটার সুবিধা স্পেন পেয়েছে, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আবার এই জিনিসটা হয়তো স্পেন পাবে না। তো স্পেনের জন্য এই দিক থেকে চিন্তার। তো সেক্ষেত্রে আপনার এবং আর্জেন্টিনা যদি বল পায়ে কিছু করতে যায়, সেক্ষেত্রে এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টারের স্কিল ডেফিনেটলি দরকার হবে। এবং পাশাপাশি এইদিকে দানি অলমো এবং এইদিকে ফাবিয়ান রুইস, এই দুজনকে ট্র্যাক করার জন্য দুজন প্লেয়ার রাখবে। কারণ আমরা বারবার বলছি যে স্পেন, আমরা যদিও লামিন ইয়ামালের কথা বলছি, আমরা হয়তো বা এদিকে নিকো উইলিয়ামস যদিও নাই, সেক্ষেত্রে হয়তো অ্যালেক্স বায়ানা বা এদের কথা বলছি, বা দুই টাচ লাইনের কথা বলছি, লেট ব্যাক কুকুরের মাধ্যমে তারা উইথ প্রোভাইড করে স্পেন, সেটার কথা বলছি। বাট স্পেনের খেলায় আপনি সবচেয়ে বেশি যেটা নোটিস করবেন, স্পেনের খেলার ট্যাকটিক্স কী হয় কি না হয়, সেটা সবচেয়ে বেশি চেঞ্জ করে দেয় এই মিডফিল্ডের এই দুজনকে দিয়ে। রদ্রি তো ডেফিনেটলি আছেনই, প্লাস এই দুজনকে দিয়ে অনেক বেশি চেঞ্জ হয়। হ্যাঁ, তো এই দুজনকে দিয়ে হচ্ছে স্পেন ডিকটেট করে খেলাটা কোন দিকে হবে, কিভাবে হবে, তারা কি লামিন ইয়ামালকে বেস করে খেলবে, নাকি উইং ধরে খেলবে, নাকি মিডফিল্ড ধরে খেলবে, সেটা পুরোটা কোনভাবে যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে মূলত এই দুজনের উপর, অর্থাৎ দানি অলমো এবং ফাবিয়ান রুইস, অথবা যদি পেদ্রি খেলেন পেদ্রি। তো সেক্ষেত্রে আপনার এই দুজনকে ট্র্যাক করা এবং বল পায়ে গেলে কিছু করা, সেই জন্য আপনার হচ্ছে এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টারকে লাগবে। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 জন পেয়ে গেলাম, আর আমাদের 3 জন লাগবে, অর্থাৎ একাদশতে আউটফিল্ড প্লেয়ার যে 10 জনের জন্য, সেক্ষেত্রে 3 জনের মধ্যে একজন আলভারেজ, একজন মেসি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। বাকি একটা পজিশন থাকে, সেই পজিশনের প্লেয়ারটা কী হবে, এবং সেখানেই আমি দি ম্যারিয়ার কথা যে বলছিলাম 2022 বিশ্বকাপে দি ম্যারিয়া, সেইখানে আমি একটা সম্ভাবনা দেখি, হয়তো দি ম্যারিয়া ধরনের একটা চাল স্কালোনি এবারও দেবেন। সেটা কি হতে পারেন? সারপ্রাইজ সারপ্রাইজ, জিওভানি লো চেলসো। আমার ধারণা হয়তো স্কালোনি জিওভানি লো চেলসোকে নামিয়ে দিতে পারেন। কেন পারেন? আমরা বলছি যে স্পেনের লেফট উইঙ্গারকে হয়তো সিমিওনে বা সিমিওনের জায়গায় যদি মলিনা খেলেন বা মন্তিয়াল খেলেন, তারা কেউ ট্র্যাক করবেন। বাট সিমিওনে খেলানো বেটার আমি মনে করছি, কারণ হচ্ছে সিমিওনে এটাকেও একটা সাপোর্ট দিতে পারবেন। এনিওয়ে, লেফট উইংয়ে আমরা লামিন ইয়ামালের কথা বলছি, লামিন ইয়ামালের জন্য আমরা হয়তো তাগলিয়াফিকোকে রাখছি। বাট সেক্ষেত্রে এবং লামিন ইয়ামালকে হয়তো তাগলিয়াফিকো চোখে চোখে রাখবেন। কিন্তু স্পেনের আরও বড় দুইটা থ্রেড থাকে, একটা হচ্ছে এইদিকে এবং একটা হচ্ছে এদিকে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক। তারা যদি দুই উইঙ্গার ভেতরে ঢুকে যান, তারা দুইজন ওভারল্যাপ করেন। যদি দুই উইঙ্গার টাচ লাইনে থাকেন, তারা দুইজন আন্ডারল্যাপ করেন। তো এই দুইজনের অলরেডি আমরা দেখেছি ফ্রান্সের বিপক্ষে রাইট ব্যাক পেদ্রো পোরো গোল করেছেন, তাদের লেফট ব্যাক কুকুরে অলওয়েজ স্পেনের যে কোনো অ্যাটাকের ক্ষেত্রে একটা আউটলেট হিসেবে কাজ করেন। সেক্ষেত্রে এই দুজনকেও চোখে চোখে রাখাটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আলভারেজ যেহেতু খেলবেন, আলভারেজ হয়তো যখন স্পেনের পায়ে বল থাকবে, আলভারেজের পজিশনটা হয়তো এদিকে থাকবে। কিন্তু এদিকে তাহলে কে থাকবেন? যেহেতু জিওলিয়ানো সিমিওনে এদিকে থাকছেন, সেক্ষেত্রে এটা একটা হতে পারে যে সিমিওনো যেহেতু লেফট উইঙ্গারকে কাভার করছেন, সেক্ষেত্রে এখানে একজন প্লেয়ারকে রাখতে হতে পারে। এবং মেসি যেহেতু ট্র্যাক ব্যাক করবেন না, সেক্ষেত্রে এখানে একজন বাড়তি প্লেয়ার রাখতে হতে পারে। বাড়তি প্লেয়ারটা কে হবেন সেটা এখানে আপনি হয়তো দেপল খেলতে পারেন, কিন্তু দেপল খেললে আপনি আবার ওই যে ক্রিয়েটিভিটিতে, মানে আর্জেন্টিনা বল পায়ে পেলে কী করবে, সেই জায়গায় ক্রিয়েটিভিটিতে একটা সমস্যায় পড়ে যায়। তো ওই জায়গাটায় আমি একটা লো চেলসির ভূমিকা দেখছি। লো চেলসির ভূমিকাটা শুধু এই জায়গায় পাসিং লেন কেটে দেওয়া বা এদিকে কাভার করার জন্যই না, আরেকটা যেটা সেটা হচ্ছে রদ্রি। কেন? যখন মেসি থাকবেন, ডেফিনেটলি রদ্রি এই জায়গাটাতে ডিফেন্সিভ মিডফিল্ডে এই মুহূর্তে হয়তো আপনি বলতে পারেন ওয়ার্ল্ডের বেস্ট বা ওয়ান অফ দি বেস্ট, অ্যাটলিস্ট এটা তো বলতেই হবে, মানতেই হবে। একবার ব্যালন ডি'অরও জিতেছেন। এবং রদ্রির উপস্থিতির কারণে, রদ্রি এই পুরো জায়গাটা যেভাবে ম্যানুভার করেন, যেভাবে কাভার করেন, তাতে অপোনেন্ট এই জায়গাটাতে আর খেলার জায়গা পায় না, যেটা আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি। ফ্রান্সের খেলাটা এবার মাইকেল ওলিসেকে দিয়ে অনেক বেশি, মাইকেল ওলিসের মাধ্যমেই তাদের ক্রিয়েটিভিটিটা এসেছে।
রদ্রি ওই ম্যাচে মাইকেল ওলিসেকে খেলতেই দেননি বলতে গেলে, এবং ওলিসের দিক থেকে আপনি এমবাপ্পে বা দেমবেলে এদের কাছ থেকে আর মিডফিল্ড থেকে আর পাসটা যায়নি, এবং তার একটা বড় রিজন ছিল রদ্রি। তো এই জায়গাটায় আপনি যদি রদ্রি মেসিকে খেলতে দেবে না এটা আমরা ধরে নিতে পারি। মেসির এখন আর অবভিয়াসলি মেসি 39 বছর বয়সে অসাধারণ খেলছেন, বাট স্টিল 39 বছর বয়সে মেসির ওই ফিজিক্যালিটি নেই যে মিডফিল্ডে এই দঙ্গলের মধ্যে দিয়ে রদ্রিকে কাটিয়ে 3-4 জনকে কাটিয়ে বের হয়ে যাবেন। ওই ফিজিক্যাল অ্যাবিলিটি হয়তো কিছুটা কমে গেছে, ওই পেস কিছুটা কমে গেছে, এটা মানতেই হবে। সেই জায়গায় লো চেলসির ভূমিকাটা আসছে, যে লো চেলসি এবং মেসি দুইজনই যদি, অর্থাৎ আর্জেন্টিনা যখন বল পাবে, লো চেলসি এবং মেসি দুইজনই যদি থাকেন, সেক্ষেত্রে রদ্রিকে একটা বাড়তি টেনশনে থাকতে হবে। এবং যেহেতু পিছনে পারেদেস, এনজো, ম্যাকলিস্টারের মতো বল পায়ে স্কিলফুল প্লেয়ার থাকছেন, সেক্ষেত্রে রদ্রিকে হয়তো বাড়তি টেনশনে থাকতে হবে যে কাকে ট্র্যাক করবেন, লো চেলসো নাকি মেসি। এবং লো চেলসোর কথা আমরা জানি যে লো চেলসো হয়তো ডিফেন্সিভ ডিউটির ক্ষেত্রে অতটা দক্ষ নন, বাট বল পায়ে ছোট ছোট জায়গার ক্ষেত্রে তার একটা বড় মানে ছোট জায়গা থেকে বল নিয়ে বেরিয়ে যাওয়ার তার একটা দক্ষতা আছে, অলমোস্ট মেসি লাইক। মেসির মতোই দৌড়ান, বাট যদিও অবশ্যই দক্ষতায় মেসি ডেফিনেটলি এগিয়ে, বাট সেই জায়গাটা লো চেলসির একটা ভূমিকা থাকে, যে লো চেলসি এবং মেসি থাকলে তখন রদ্রির জন্য একটা বাড়তি টেনশন থাকে যে কাকে ধরবেন কাকে ছাড়বেন। তো ওই জায়গাটাতে হয়তো আমরা যদি দিমারিয়া টাইপ একটা পরিবর্তন দেখি, হয়তো সেটা লো চেলসি হতে পারে। তাতে যেটা হবে যে লো চেলসি এই দিকটাতে কভার করতে পারেন, বা লো চেলসি এদিকে থাকলে ম্যাকলিস্টার মানে রোটেশনের মাধ্যমে তারা ডিফেন্সিভ কভারেজটা দিতে পারবেন। অর্থাৎ আমরা স্পেনের আপনারা যেটা বলছি যে দুই টাচ লাইনে উইং ব্যাক এবং উইঙ্গার মিলে যে ওভারলোড, সেটা কভার করার জন্য দুইজন করে প্লেয়ার লাগবে। সেটা আলভারেজ এদিকে তাগলিয়ে ফেকো, সেক্ষেত্রে এদিকে সিমিওনের সঙ্গে হয়তো ম্যাকলিস্টার বা লো চেলসি কেউ একজন থাকতে পারেন। প্লাস লো চেলসি থাকলে যেটা হবে যে আপনি ক্রিয়েটিভিটিতেও, অর্থাৎ বল পায়ে গেলে আপনি স্পেনকে হার্ড করার ক্ষেত্রে হয়তো একটা বেটার সাপোর্ট পাবেন। মেসি একটা সাপোর্ট পাবে, মেসিকে আপনি হয়তো আর একটু ফ্রি রাখতে পারবেন। সেই জায়গাটা থেকে হয়তো একটা পরিবর্তন আসতে পারে, এটা আমার ধারণা। অবভিয়াসলি মিডিয়া এখনও বলছে না, বাট আমার ধারণা এরকম একটা পরিবর্তন হয়তো এলেও আসতে পারে। অথবা আরেকটা হতে পারে, যদি লো চেলসি নাই খেলেন, যদি কারণ মূলত ডিফেন্সিভ কাভারটি কীভাবে হবে সেটা চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো হতে পারে যে সিমিওনেকে এখানে দিয়ে এখানে হয়তো মন্তিয়েল বা মলিনা কাউকে নামিয়ে দিলেন। বাট সেক্ষেত্রে অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যায় দলটা আর্জেন্টিনা, এবং স্পেনকে অনেক বেশি বল পজিশনে দিয়ে আর্জেন্টিনা পুরোটা সময় 90 মিনিট এই মিডফিল্ড, সেক্ষেত্রে মেসিকে হয়তো বারবার নামতে হতে পারে, সেক্ষেত্রে আলভারেজের উপর অনেক বেশি ডিপেন্ড করতে হতে পারে, বা আলভারেজ এদিকে মানে, এবং স্পেনের এই ট্র্যাক ব্যাক করাটা, এদেরকে ট্র্যাক করাটা অনেক বেশি টাফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানে এটা অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যায়, বাট হয়তো সেক্ষেত্রে স্পেনকে নালিফাই করার ক্ষেত্রে কিছুটা কাজে আসতে পারে। বাট আর্জেন্টিনা আবার বল পায়ে গেলে তখন একটু উইক হয়ে যাবে। তো সেই জিনিসটা থেকে চিন্তা করলে এটা হয়তো হতে পারে, বা আপনি হয়তো জিওলিয়ানোর জায়গায় এখানে জিওলিয়ানোকে খেলিয়ে এখানে দেপলকে খেলাতে পারেন, সেটাও একটা চেঞ্জ হতে পারে। বাট আমার কাছে সেটাও স্টিল বল পায়ে দক্ষতার ক্ষেত্রে আর্জেন্টিনা একটু পিছিয়ে থাকবে। তো সব দিক মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে স্কালোনি হয়তো এই চেঞ্জটার ক্ষেত্রে কথা চিন্তা করতে পারেন, বা লো চেলসির জায়গায় নিকো পাজও হতে পারেন সেটা। বাট লো চেলসি হয়তো একটা, যেহেতু আমরা শুনছি যে প্র্যাকটিসে লো চেলসিকে বিপ দিয়ে একটা ট্রাই করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো এরকম একটা অপশন হতে পারে। এখন পর্যন্ত আর্জেন্টিনা 11 কী হবে কি না হবে এই ব্যাপারে আর্জেন্টিনান মিডিয়াও এখন পর্যন্ত কনফার্ম কিছু করতে পারছে না। তো আপনাদের কি মনে হচ্ছে স্কালোনি কোন কৌশলে খেলাতে পারেন, কি একাদশ কেমন হতে পারে, কোন কৌশলে খেলালে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে, সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।